ভাই কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। ঈদের সময়টা কেমন কাটছে? একটু ব্যস্ততার মধ্যে মাঝে কাটছে, কারণ ঈদের আগে সব কাজ শেষ করে এরপর ঈদের প্রস্তুতির জন্য সবকিছু নিয়ে একটু ব্যস্ত কিন্তু সময় কাটছে। ঈদের আনন্দ তো এবার অনেক গুণ বেড়ে গেছে, তাই না? অনেক গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ বিগত ঈদগুলোতে আসলে আমাদের এত মামলা টামলা ছিল, পুলিশে হয়রানি ছিল, সবাই খুব উদ্বেগের মধ্যে থাকা লাগতো। তো এবার তো আলহামদুলিল্লাহ সব দিকেই একটা গণতান্ত্রিক পরিবেশ আছে দেশে, তো মোটামুটি ভালোই আনন্দময় একটা তো পরিবেশ। সমতল ভূমির দেশ তো আমাদের বাংলাদেশ, বাট আপনাদের যে অঞ্চলটা রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের কথা বলছি, সেখানেই কিন্তু আমরা পাহাড়ি এবং পাহাড়ি। পার্বত্য যে সৌন্দর্য রয়েছে সেটা দেখতে পাই। ভিন্ন রকম একটা সংস্কৃতি, তাই না? জি, চট্টগ্রাম তো আসলে ইউনিক। একাধারে যেমন পাহাড় আছে, আবার সমুদ্র আছে। তো সবুজ আর নীলের একটা সংমিশ্রণ চট্টগ্রামে আছে, যেটা খুবই সুন্দর এবং খুবই দৃষ্টিনন্দন। হ্যাঁ, এবং এই সবুজটা আসলে মানুষকে অনেক কাছে টানে। কাছে টানে, একদিকে যেমন পাহাড়গুলো কাছে টানে, আবার সমুদ্র কাছে টানে। তো দুটোটার আকর্ষণই খুবই এই জায়গাটাকে আরও অনেক স্পেশাল করে যায়। পার্বত্য চট্টগ্রামে তো অনেক নৃগোষ্ঠী রয়েছে। সাধারণত ৪-৫টা নৃগোষ্ঠীর কথা আমরা জানলেও বাকিদের কথা কিন্তু এখনো পর্যন্ত মানুষ অতটা জানে না। হ্যাঁ, কারণ আমি দেখেছি যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে বেসিক্যালি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে প্রায় 13টি নৃগোষ্ঠীর বসবাস আছে, ১৩টি। বাঙালি সহ 14টি। তাহলে এখানে কিন্তু এবং প্রত্যেকটি নৃগোষ্ঠীর কিন্তু আলাদা আলাদা ভেরি ডিস্টিংটিভ, ওদের কালচার, ওনাদের লাইফস্টাইল খুবই ভিন্ন। তো এই দিক থেকে আপনি চিন্তা করলে অত্যন্ত বৈচিত্র্যময় একটা এলাকা, যেখানে অনেক ধরনের মানুষের একটা কমিউনাল হারমোনিও আছে, তারা মিলেমিশেই থাকছে। সো ইটস এ বিউটিফুল প্লেস উইথ এ বিউটিফুল কালচার। আবার সেই সাথে অনেক চ্যালেঞ্জও তো মোকাবেলা করতে লট হয়। অফ চ্যালেঞ্জেস। যেই চ্যালেঞ্জেসগুলো আমরা দেখি, এটা আসলে ওখানে শিক্ষার আলোটা যতটুকু পৌঁছানো দরকার পৌঁছায় নাই। ওই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছে। তো যখন অশিক্ষা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে, তখন স্বাভাবিক এখানে কিছু ধরনের সামাজিক সমস্যা বলেন বা রাজনৈতিক সমস্যা বলেন, অস্থিতিশীলতা, এগুলো হয়। কিন্তু আমরা এখন যেটা ট্রাই করছি, ওনাদেরকে শিক্ষার আলো তার একটু বিস্তৃত করতে, এবং একই সাথে আমরা তাদেরকে যেন অর্থনৈতিক মুক্তি দিতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, তাদের জীবনমানের যে এটা জীবনযাত্রার মানের উন্নয়ন যেন আমরা এটা ডেভেলপ করতে পারি, এই দিক দিয়ে আমরা প্রচেষ্টা করছি। ডেফিনেটলি আশা করছি অবশ্যই আপনি সাকসেসফুল হবেন, কারণ খুব বেশি দিন তো হয়নি। এ ব্যাপারে একটু জানতে চাই হেলাল ভাই, সেটা হচ্ছে প্রথমবারের মতো নির্বাচিত হলেন এবং তার পরপরই মন্ত্রিত্ব লাভ। তো কেমন লাগছে আসলে সব কিছু মিলিয়ে? আসলে অনেক দিন পরেই তো নির্বাচন হলো, এবং আমি আমার যে সংসদীয় আসন চট্টগ্রাম 5 হাটহাজারী আর বায়েজিদ, এখানে একটি উপজেলা, একটি পৌরসভা এবং সিটি কর্পোরেশন 2টি ওয়ার্ড আছে। এই যাবৎকালে সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি জনগণ দ্বারা, এবং চট্টগ্রামের 16টি সিটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানেও জিতেছি। তো এটাতে একটা যেমন পজিটিভ সাইড আছে, আবার একটা প্রেশারও আছে, বিকজ মানুষের এক্সপেক্টেন্সি, ওনাদের আমার প্রতি যে আশাটা, এটাকে ধরে রাখাটা হচ্ছে বিগ চ্যালেঞ্জ। বাট অফকোর্স এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বোথ আর ভেরি চ্যালেঞ্জিং, বিকজ আপনি জানেন ভূমিতে মানুষ অনেক সাফার করে ল্যান্ডের ইস্যুস নিয়ে। তারপর পার্বত্য চট্টগ্রামেও এই অঞ্চলটাকে এত রিসোর্সফুল একটা এলাকা, এটাকেও ডেভেলপ করাটা ইটস এ বিগ চ্যালেঞ্জ। বাট আই লাইক চ্যালেঞ্জেস। আলহামদুলিল্লাহ আমরা 17 বছর চ্যালেঞ্জও অতিক্রম করেই এতটুকু এসেছি। সো আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং, এবং উইদিন দিস লেস দেন আ মান্থ, এখনও তো পুরোপুরি 1 মাস হয়নি, এর মধ্যে কিন্তু আমি আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো কর্মকাণ্ড, আমি উন্নয়ন, যে রোড টু 180 ডেজ আমার একটা প্রোগ্রাম যে সরকার, এটা আমিও করছি। ইটস অনলাইন বেজ, এখানে আমাদের এলাকার ভিত্তিক সংসদীয় আসন ভিত্তিক কী উন্নয়ন হচ্ছে, এগুলো আমরা লাইভ আপডেট দেই উইথ পার্সেন্টেজ অফ ডেভেলপমেন্ট, কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা অনগোয়িং। সো উই আর কিপিং কানেক্টেড টু পিপল। রাইট, নিউ জেনারেশন আসলে কিন্তু জানতে পছন্দ করে এবং ওনারা কমেন্ট করতে পছন্দ করে। যেমন আমরা পরিচ্ছন্নতা অভিযানে গিয়েছিলাম চট্টগ্রামে, তো ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা লেকে এবং নালায় বাসার আবর্জনা। তো তখন আমি কিন্তু অন দ্য স্পট আই থট অফ ডুইং আ লাইভ, যে আমরা উই আর রিলাইং অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট টু ক্লিন আপ দিস মেস, যে নালার মধ্যে আমরা আবর্জনা ফেলছি, বাসার আবর্জনাগুলো, বা ডেভেলপ করছে কোনো বিল্ডিং, ওটার মাটিটা ওখানে ফেলে দিচ্ছি, আর গভর্নমেন্টকে আমরা বারবার বলছি তোমরা পরিষ্কার করো। সো দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। এখানে কিন্তু আমাদের সোশ্যাল কিছু ডিউটিও আছে, যে টু কিপ আওয়ার এরিয়া ক্লিন। তো ওইটা নিয়ে আমি যখন লাইভটা করেছি, এখানে কিন্তু অনেক পজিটিভ আউটকাম এসছে,
অনেকে এগ্রি করেছে, অনেকে বলেছে না উই নিড টু, আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন সবারই প্রয়োজন, যে আমরাই তো আমাদের দেশটা পরিষ্কার রাখতে হবে, এটা তো জোর করে কেউ পরিষ্কার করে দেবে না। হ্যাঁ, গভর্নমেন্টের যতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব ততটুকু তারা পালন করতে পারবে, আর বাংলাদেশের মতো একটা দেশে গভর্নমেন্টেরও তো অনেক সীমাবদ্ধতা আছে। ইটস নট দ্যাট উই হ্যাভ সো মাচ অফ রিসোর্সেস যে আপনি এক নালা 10 বার করে পরিষ্কার করতে, উই ডোন্ট হ্যাভ দ্যাট। আমাদের কৃষিকাজেই আমাদের শ্রমিক পাওয়া যায় না, তো এত বড় কর্মযজ্ঞ তো এটা ডিফিকাল্ট, এটার অর্থায়নও ডিফিকাল্ট, শ্রমিকের ব্যবস্থা করা ডিফিকাল্ট। তো আমরা চাচ্ছি টু ডেভেলপ আওয়ার রেসপেক্টিভ কনস্টিটুয়েন্সিস বাই ইনভলভিং পিপল, জনগণকে সম্পৃক্ত করে এই উন্নয়নের প্রসেসে ওনাদেরকে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছি, যেটা এখন পর্যন্ত ইটস ওয়ার্কিং ওয়েল, বাকিটা ভবিষ্যতে দেখা যাবে। আমি যতটুকু দেখেছি আপনার নির্বাচনী এলাকাতে আপনার যে পরিমাণ বিপুল জনপ্রিয়তা রয়েছে, ইনফ্যাক্ট আমি বলবো মানে ভিন্ন মতাদর্শী যারা রয়েছেন তারাও কেন যেন মানে মিস্টার হেলালকে অনেক বেশি পছন্দ করেন। এটা কি অ্যাকচুয়ালি আপনি আপনার নিজস্ব যে কর্মকাণ্ড রয়েছে এবং আপনার যে পলিটিক্যাল একটা ভিউ আছে সেই জায়গা থেকে আপনি সবসময় চেয়েছেন যে আমার নির্বাচনী জনগণ? আমাদের এটা আমি বলি, একটা ব্যাকড্রপ হচ্ছে আমার রাজনীতির হাতে খড়ি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলেন, ওনার সাথেই। তো আমি সবসময় একটা জিনিস দেখেছি, উনি ভিন্ন মতাদর্শীদের প্রতি হি ইজ ইকুয়াল টু এভরিওয়ান। ওনার নিজের সাপোর্টার বা ওনারকে যে সমালোচনা করছে, উনি দুজনকে খুব রেসপেক্টফুলি ট্রিট করেন। এবং আপনি ওই ধারাবাহিকতা আপনি প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার বক্তৃতা শুনেছেন, উনি বলেছে যে আমাকে ভোট দিয়েছে তার আমার উপর যতটুকু অধিকার, যে আমাকে ভোট দেয়নি তারও আমার প্রতি সমান অধিকার। তো এই জায়গা থেকে আমরা যদি বারবার এটা চিন্তা করি, ঠিক আছে আমাকে এতগুলো লোক ভোট দিয়েছে, আমি যখন এমপি হয়ে গেছি ইলেক্টেড, তখন কিন্তু আমি আর শুধু 1.5 লাখ বা 2 লাখ লোকের এমপি না, আমি পুরো কনস্টিটিউয়েন্সি 5 লাখ লোক প্লাসেরই এমপি। তো আমরা যদি এই মন মানসিকতা নিয়ে চলি, আর আমরা তো 17 বছর লড়াই করেছি হলো ভিন্নমত যাতে প্রকাশ করতে পারে সেই স্বাধীনতার জন্য। তো আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, দেশের স্বার্থে বা দেশের ভালোর জন্য যখন কোনো পরিকল্পনা করতে হয় তখন এককভাবে না করে সবাইকে নিয়ে করলে, সামগ্রিকভাবে করলে এটা বেটার। আমি মনে হয় এই কারণেই, যেহেতু আমি তাদের সাথে সবসময় কমিউনিকেশনে থাকি, কথাবার্তা হয়, ওরাও কমিউনিকেট করে, তো আমার মনে হয় এই জন্য হয়তো ওরা আমার উপর একটু লিনিয়েন্ট, আমি বলবো, ভালোবাসি কি না বাসি এটা তো বলে দেখা। দিন শেষে আমি বলবো মতাদর্শের ব্যাপারটা যাই হোক না কেন, সবাই কিন্তু চায় যে আমাদের যিনি জনপ্রতিনিধি থাকবে সে আমাদের সাথে কানেক্টেড থাকুক, আমরা যেন আমাদের ভালো এবং মন্দের রাইট তাকে যেন আমরা যদি ধরাছোঁয়ার বাইরে থাকে তখন তো আর কানেক্ট করতে পারবে না মানুষজন। আমি বললাম না, আমি যে আমার যে প্রোগ্রামগুলো আমি দেই এগুলো কিন্তু আমার ওয়েবসাইটে, নট ফেসবুক, ওয়েবসাইটে এগুলো কিন্তু লাইভ আপডেটেড হয়। ওখানে আমি একটা প্রোগ্রাম দিয়েছি যেখানে আমার 17 তারিখে শপথ নিয়েছে, 18 তারিখ থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কতগুলো উন্নয়ন কর্মকাণ্ড আমরা করেছি, প্রোগ্রেস কতটুকু পার্সেন্টেজ ওয়াইজে দেওয়া আছে, যেগুলো কমপ্লিটেড লেখা আছে, যেগুলো অনগোয়িং এগুলো পার্সেন্টেজ লেখা আছে। এখানে আবার মানুষ এসে নিজেরাও প্রোগ্রেস আপডেট করতে পারে অথবা কমপ্লেইন দিতে পারে, এবং ওনাদের কমপ্লেইনের উপর ভিত্তি করে আমি কিন্তু ব্যবস্থাও নিচ্ছি। তো যখন মানুষ ফিল করে যে এটা শুধু এমপি বা মন্ত্রী উন্নয়ন করছে না, আমি সহ করছি, তখন তার একটা স্টেক হোল্ডিং এখানে ডেভেলপ করে, তার একটা মমত্ববোধ ডেভেলপ করে যে না, আই এম পার্ট অফ দিস। সো আই থিঙ্ক ইনস্টেড অফ ওয়ার্কিং অ্যালোন, involving everyone and making everyone believe that they are stakeholders in development of that area, that's a very good approach. তো আমার it's working for me. এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রেসপন্স ভালো, ভবিষ্যতে দেখা যাক কি হয়। ডেফিনেটলি আমরাও আশা করছি যে এই ধারাবাহিকতা থাকবে। ভাইয়া, ভূমি নিয়ে তো জানবো, কিন্তু তার আগে ওই যে পার্বত্য চট্টগ্রামের কথা বলছিলাম, পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্পেসিফিক্যালি উন্নয়নের কোনো পরিকল্পনা কি আমাদের বিশদ পরিকল্পনা আছে, তবে উই ওয়ান্ট টু স্টার্ট অফ উইথ দ্য বেসিক্স, যেমন ওনাদের শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থাটা উন্নত করা, ওনাদের যে জীবিকা নির্বাহ করে বেসিক্যালি জুম চাষ, এই পদ্ধতিটাকে আরও অ্যাডভান্স করে দেওয়া। পাহাড়ে কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, নিচে একদম পরিষ্কার পানি, কিন্তু উপরে যেতে যেতে এই পানিগুলো কিন্তু ক্যারি করে নিতে হয়, এবং এখানে যে ফসলগুলো হয়, ফ্রুটসগুলো হয়, তারা কিন্তু ম্যানুয়ালি কাঁধে করে নিচে থেকে উপরে নেয়। তো এখানে সেচ ব্যবস্থা বলেন, সাইফনিং বলেন, ওয়াটার সাইফনিং প্ল্যান্টস বলেন, বা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা বলেন, কোল্ড স্টোরেজ করা বলেন, আগে আমরা বেসিক দিয়ে শুরু করতে চাই, যেন তারা এটা সুফলটা পায়। কিছু হাসপাতাল হবে, কিছু শিক্ষালয় হবে, যেখানে শহর কেন্দ্রিক যে উন্নয়নগুলো রয়েছে তারা যেন উন্নয়নের ছোঁয়াটা পায়, তারা যেন বুঝে। আমরা একটু সামনের দিকে যেতে যেতে কথা বলি। আগে ওনাদের বেসিকটা দেওয়া, বেসিকটা নিশ্চিত করতে পারলে তারপর আমরা ট্যুরিজম বা অন্যান্য সাইড এক্সপ্লোর করবো। বাট ফার্স্টে আমরা চাই যে আগে তাদের বেসিকটা আমরা ইনশিওর করি, বেসিকটা ইনশিওর করার পরে
আমরা তারপর তাদের অন্যান্য যে উন্নতিগুলো দরকার আনুষঙ্গিক, এটা ট্যুরিজম হোক বা অন্য কিছু হোক, তখন আমরা ওদিকে কাজ করব। হেলাল ভাই, হিল ট্র্যাক্স মিনিস্ট্রির মিনিস্টার হিসেবে একটা প্রেশার তো আছেই, কিন্তু সেই সাথে প্রথমত আপনি একজন সংসদ সদস্য, নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের পরিকল্পনাটা কি? আমার এলাকার আমরা এটা অনেক আগের থেকে ইউনিয়ন ওয়াইজ আমরা কিছু ডেভেলপমেন্ট প্ল্যান দিয়েছিলাম আমাদের নির্বাচনের আগে ম্যানিফেস্টোর মতো করে। স্থানীয় সমস্যাগুলো কি, যানজট, তারপরে জলাবদ্ধতা, তারপরে যেটাকে আমার বলতেও খুব বিব্রত লাগে, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক সমস্যা, সামাজিক অপরাধ, এই বেকারত্ব, এগুলো নিয়ে আমরা অলরেডি প্রোগ্রাম দিয়েছি। এবং আমাদের যানজট নিরসনের আমাদের যেটা মেইন সেন্টার মানে টাউন সেন্টার হাটাজারি পৌরসভার বাস স্ট্যান্ড 50 বছরের অধিক সময় পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো কেউ করতে পারে নাই, যেটা আমরা এবার নির্বাচিত 1 সপ্তাহের মধ্যেই সকল আমরা অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি এবং রাস্তাগুলো প্রশস্ত করেছি। তো এইভাবে আমরা জনসম্পৃক্ততামূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা করে যাচ্ছি জনগণকে সাথে নিয়ে, যাতে দে ডোন্ট ফিল লেফট আউট অ্যান্ড দে ফিল পার্ট অফ দিস ডেভেলপমেন্ট। আমরা আবারও বলছি যে আমি আগেও বলেছি, আমরা আমাদের যেই উন্নয়নের প্রসেসটা বা প্রোগ্রেসটা এটা আমরা এভাবে করতে চাই জনগণকে সাথে নিয়ে, যাতে ওনারাও এটা মনে করে যে ওনারা এটার অংশ, যে এটা সত্যিকারে ওনারা এটার অংশ। ওনাদের ফিডব্যাকের উপর আমরা অ্যাকশনে যাচ্ছি, আমরা যাচাই বাছাই করছি যে ওনাদের অভিযোগ অনুযোগগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে অবশ্যই আমরা এটার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। ওকে, সো যেহেতু আপনার সাথে সরাসরি যোগাযোগের অ্যাক্সেসটা সবারই রয়েছে, জি জি, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো নিরসন করা আপনার জন্য অনেক সহজ হয়ে ইজিয়ার, যাবে। বিকজ ইলেকশনের আগে আই হ্যাড দিস ক্যাম্পেইন হ্যালো হেলাল, তো আমরা একটা কিউআর কোড দিয়ে দিতাম বিভিন্ন বাজারে, স্কুলের, এসব বসে জায়গায়। দিয়া। থ্যাংক ইউ, আপনি বসে। তো যেটা হতো, এই কিউআর কোডটা দিয়ে দিলে ওইটা স্ক্যান করলে আইদার আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার যে পিআর টিম আছে এদের হোয়াটসঅ্যাপে, আমার ইমেইলে ওনাদের অভিযোগ অনুযোগগুলো চলে আসতো। আচ্ছা, And তার মানে নির্বাচন পূর্ববর্তী সময়টাতেই আপনি অনেক অ্যাকচুয়ালি আগে, প্রায় 3 মাস আগে, নির্বাচনের 3 মাস আচ্ছা। আগে থেকে আমরা স্টার্টেড দিস ক্যাম্পেইন। এখানে অনেকগুলো সমস্যা ওনারা পাঠাতেন, আমরা এটা জবাব দিতাম ওনাদের থেকে, ওনাদের দৃষ্টিতে এটা কীভাবে সমাধান করা যায় সেটা জানতাম। এইভাবে করে দিস কানেক্টিভিটি ডেভেলপড, এবং আমার মনে হয় এইভাবেই আমাদের সাথে ওনাদের একটা আস্থার সম্পর্ক তৈরি হয়েছে, যেটা এখনও হচ্ছে। এই যে আমি বললাম যে আমার একটা ওয়েব পেজ আছে, ওয়েবসাইট, ইটস কল mirhelal.com. So we have this new campaign, Road to 180 Days, mirhelal.com/road to 180 days. রোড টু 180 days. ওকে, তার মানে ডে 1 থেকে ডে 180 পর্যন্ত আমরা আমাদের সংসদীয় আসনে কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি জনগণকে সাথে নিয়ে, এবং এগুলো সব লাইভ আপডেট। ধরেন যেগুলো কমপ্লিটেড হয়েছে কমপ্লিটেড, আর যেগুলো অনগোয়িং এগুলোতে কিন্তু লাইভ পার্সেন্টেজ দেখা যায় কত পার্সেন্ট হয়েছে। এখানে মানুষ অভিযোগ করতে পারে যে এই রাস্তাঘাটটা ঠিকমতো হয় না, আমি সাথে সাথে ওখানে যাওয়ার চেষ্টা করি অথবা লোক পাঠাই। তো উই আর ভেরি ইন্টারঅ্যাক্টিভ। আমার মনে হয় ইন্টারঅ্যাকশনটাই আমার অনেকগুলো আমার প্রজেক্ট এখানে কাজ হচ্ছে, কমপ্লিটেড হয়ে গেছে। এটা জনগণের সহায়তা এবং জনগণের সাথে কানেক্টিভিটি থাকার কারণে এটা সম্ভব হয়েছে। নতুন প্রজন্ম কিন্তু সবসময় চেয়েছে যে আমাদের রাজনৈতিক যে ধারাবাহিকতা আছে সেখানে নতুনদের প্রতিনিধিত্ব আসুক। তো সেই জায়গাতে আপনি তো এবারই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হিসেবে পদার্পণ করলেন। তো 80s এবং 90s যারা রয়েছে তাদেরকে আমরা সবসময় বলি যে একটা গোল্ডেন টাইমে আমাদের জন্ম, গোল্ডেন সময় আমরা পার করে এসেছি। তো একদম যারা জেনজি, তাদের কি মনে হয় যে মানে কন্ট্রোল করা বা তাদের সাথে মানে কানেক্ট হওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে? না, আমার মনে হয় না, মানে ওনাদেরকে কন্ট্রোল করাটা আই ডোন্ট থিংক ইজ দ্য রাইট টার্ম। আমার মনে হয় ওনাদেরকে যদি আমরা শুনি ওনারা কি বলতে চাচ্ছে, ওনারা যদি উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স অর ইন্টারাপশন ওনাদের ভিউটা বলতে পারে, দেন ইফ ইউ লজিক উইথ দেম, মানে ওনাকে যদি যুক্তি দিয়ে বোঝান যে হ্যাঁ আপনি এটা বলছেন বা তুমি এটা বলছো, বাট এইটা হলে কেমন হয় বা এরকম করলে কেমন হয়, তাহলে তারা কিন্তু এই আর্গুমেন্টটা আসে। এবং যুক্তি দিয়ে যদি তাদেরকে এটা বোঝাতে পারেন যে না এটা সঠিক হচ্ছে না, তারা এটা বুঝে। তো এখন এখানে একটা কমন ফেনোমেনা হয়েছে যেটা বাংলাদেশের জন্য খুব ভালো। এখানে আজকে জাতীয় সংসদে যারাই আছে, যতজন 300 জন মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন, ওনাদের একটা কমন গ্রাউন্ড আছে যেটা আমি ফিল করি। আমি কয়েকদিন আমি সংসদ থেকে এসেছি, তো একটা জিনিস আমি ফিল করেছি যে আমাদের যে ক্যাম্পেইন ছিল সবার আগে বাংলাদেশ, এটা আসলে সবারই মনে মনে ক্যাম্পেইন। এভরিওয়ান ওয়ান্টস বাংলাদেশ, ইন্টারেস্ট ফার্স্ট। ওনারা বাংলাদেশকে সবার আগে রেখে কাজ করতে চায়। তো এই জন্য আমি বলবো 80s 90s যে আমরা একটা গোল্ডেন টাইম বলতাম, এখনো এই টাইমটাকে আমি গোল্ডেন টাইমে বলতে চাই, বিকজ এখানে দেশের স্বার্থের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ এবং সবাই বাংলাদেশকে আগে দেখতে চায়। আমরা গোল্ডেন করে তুলতে চাই,
কারণ না, এই প্রচেষ্টা করতেই হবে, কারণ আমরা যদি এটা করতে না পারি, ধরেন অনেকের হয়তো দেশের বাইরে থাকার ব্যবস্থা আছে, আমাদের কোনো সময় ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সো বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ ওয়ার উই ওয়ার বোর্ন অ্যান্ড দিস ইজ ওয়ার উই ওয়ান্ট টু ব্রিথ আওয়ার লাস্ট ব্রেথ। আমাদের শেষ পর্যন্ত আমরা এই দেশেই আমাদের শেষ ঠিকানা। তো যেখানে আমার শেষ ঠিকানা, আমি অবশ্যই চাইবো আমার ঠিকানাটা যেন সবচেয়ে সুন্দর হয়, স্বপ্নের মতো সুন্দর হয়। এই প্রচেষ্টা আমরা করছি। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা যেন আসলে এখানে খুব নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি, নিশ্চিন্তে ঘুমোতে পারি, এই ব্যাপারটাও নিশ্চিত এখানে করা। সাধারণ মানুষ আর রাজনীতিবিদ, এই পার্থক্যটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক জায়গায় ভেঙে দিয়েছে। উনি যেভাবে চলাফেরা করেন বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্র এখনো পর্যন্ত। সরকার প্রধান এই পর্যন্ত করেন নাই। এবং আপনি দেখেছেন আমি দুইটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছি, আমি কিন্তু একলাই এসেছি, আমার নিজের গাড়িতে এসেছি। তো এই ট্রেন্ডটা যে রাজনীতিবিদরা অন্য একটা গ্রহের লোক বা অন্য টাইপের মানুষ, এটা না। আমরা সবাই যদি সাধারণভাবে চিন্তা করি নাগরিক হিসেবে, যে হ্যাঁ আমি হয়তো একটু বেশি দায়িত্বশীল জায়গায় আছে, আমার দায়িত্ব বেশি, আমার কর্তব্য বেশি, কিন্তু আমরা সবাই মিলে যদি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করি, আমার মনে হয় ইটস ভেরি ইজি টু মেক বাংলাদেশ, যে সোনার বাংলাদেশ আমরা বানাতে চাচ্ছি, ইট ইজ অ্যাকচুয়ালি পসিবল। হেলাল ভাই, আমরা তো মাঝে মাঝেই দেখি পার্বত্য চট্টগ্রাম পাহাড় অঞ্চলটা খুবই অশান্ত হয়ে যায় এবং রক্তক্ষয়ী একটা পরিবেশ তৈরি হয়। এই জায়গাটাতে আসলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তেমন কোনো পরিকল্পনা কি রয়েছে? আসলে আমরা বিগত আমলে যেটা দেখেছি, ইটস মোর টু ডু উইথ ইয়েলো জার্নালিজম। যতটুক শোনা যায়, আপনি নিশ্চয়ই পার্বত্য চট্টগ্রামে গেছেন, আপনি কি কোনো সময় কোনো জায়গায় বিব্রতকর সৃষ্টি পড়েছেন? না। করি নাই। আমি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি আজকে অনেক বছর, আমি কোনো সময় পড়ি নাই। তো আসলে যতটুকু প্রোপাগান্ডা করে আমরা নিজের দেশকে ছোট করতে চাচ্ছি, সমস্যা একদম নেই তা বলবো না, কিছু ভুল বোঝাবুঝি আছে, কিছু মনস্তাত্ত্বিক দূরত্ব আছে, বাট যে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো একটা অবস্থার কথা বলা হচ্ছে, এটা কিন্তু নাই। তো এই জায়গাটা আমরা নিজেরাও একটু হেল্প করি। নিজের দেশকে তো পৃথিবী জুড়ে বদনাম করে বা মেলাইন করে কোনো লাভ নাই, কারণ খুব ইজিলি কিন্তু এটা বহির্বিশ্বে এটা পৌঁছে কিন্তু যায় এটা সোশ্যাল portray মিডিয়া করতে চাচ্ছি থ্রুতে। আমরা। এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এবং আমি আসলেই মনে করি, অনেস্টলি মনে করি, পজিটিভিটিটা প্রমোট করা দরকার নেগেটিভিটির থেকে। কিছু তো চলার পথে বাধা থাকবেই, বাধাটাকে বাধা মনে না করে যদি চ্যালেঞ্জ মনে করে পজিটিভলি এটাকে অ্যাপ্রোচ করা যায়, তো আমার মনে হয় ইজি হবে। আমরা বললাম যে আমরা উইথ ভেরি ওপেন মাইন্ড অ্যান্ড ওপেন আর্মস আমরা এই পার্বত্য চট্টগ্রামকে আমরা হ্যান্ডেল করছি, যাতে কারো মনে এটা না আসে যে এখানে কেউ অপ্রেসিভ হচ্ছে বা কেউ রিপ্রেসিভ হচ্ছে। আমরা চাই সমতার ভিত্তিতে একটি রংধনু জাতি গঠনে আমরা যেন সবাই সহায়ক এবং কার্যকর ভূমিকা রাখতে পারি, এবং এখানে যে সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা পরিবেশ যেন আমরা সবসময় বজায় রাখতে পারি। আর ওদের কালচারটা এত সুন্দর, এত ভাইব্রেন্ট, উই ওয়ান্ট টু প্রিজার্ভ ইট, উই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দেম। অ্যান্ড স্পেশালি আমরা কিন্তু দেখি যে যখন বৈশাখ আসে তখন তাদের ওখানে নানা ধরনের ফেস্টিভ অনেক চলে। সুন্দর সুন্দর আপনি program, দেখেন ওই সকল ফেস্টিভে দেখার জন্য মানুষ থাইল্যান্ড চলে যায়, Right. তাই না? বাট ওই ফেস্টিভটা কিন্তু আমরা আমাদের দেশে আরো অনেক কালারফুল ভাবে উপস্থাপন করতে পারি এবং তাদের সাথে আমরাও কিন্তু ওখানে একটা সংযুক্ত হতে পারি। সংযুক্ত হতে পারি, নতুন কিছু ক্রিয়েট করা যায়। আই হোপ আপনি এই ধরনের না, প্ল্যান ইনশাআল্লাহ, এই যে নিশ্চয়ই আমি করবেন। বললাম যে আমরা যদি শুরুতে এটা করতে চাই, ওনাদেরও মনে একটা ইনসিকিউরিটি আসতে পারে যে হয়তো আমরা এই উদ্দেশ্যে ওখানে যাচ্ছি। আসলে ওইটা ওনাদেরও দেশ, আমাদেরও দেশ, আমাদের সবারই দেশ। তো আমরা চাইবো যে আগে ওনাদের কমফোর্ট লেভেলটা, আগে ওনাদের কনফিডেন্সটা আমাদের Grow উপর করে। এনে, তারপর ওনাদেরকে সাথে নিয়ে ওনাদের প্রস্তাব অনুযায়ী আমরা যেন এই কালচার হেরিটেজকে আরও প্রমোট করতে পারি। আমরা জোর করে কোনো কিছু করতে চাচ্ছি না, আমরা ওনাদেরকে সাথে নিয়ে এই অগ্রগতি উন্নয়নের যাত্রাটা করতে চাচ্ছি। হেলাল ভাই, আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি পাহাড় অঞ্চলে অনেক বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আস্তানা গাড়ে এবং তারা কিন্তু নানা ধরনের বিচ্ছিন্ন ছোট ছোট এমন কিছু অকারেন্স করে যেটার আসলে মূল ইম্প্যাক্টটা যেয়ে পড়ে পাহাড়িদের ওপরে, এবং সেই সংগঠনগুলো কিন্তু পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের অকারেন্স করে থাকে। সো তাদেরকে মোকাবেলা করার জন্য এবং পাহাড়ি অঞ্চল এবং ওই মানুষগুলোকে সেফ রাখার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখানে আমি একটা কথা বলতে পারি, যে কোনো ক্রাইম এবং ক্রিমিনালের ব্যাপারে, মানে অপরাধ এবং অপরাধীর ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স। এইটা যে হবে হোক, এটা পাহাড়ি বলেন, সমতলের লোক বলেন, যে বলেন, যে অপরাধী তাকে উইথ জিরো টলারেন্স ডিল করা হবে। ওকে। তবে সুসংবাদ হচ্ছে এটা, এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যেটার কথা বলছেন, এটা সংখ্যায় খুবই কম। এবং এটাও কেন বিস্তৃত হয়েছে আমি বলি, এই যে আমি বললাম শিক্ষার আলো ছড়ায়নি, তাহলে এখনও ওই পরিবেশটা অন্ধকারাচ্ছন্ন একটা জগতে পরিণত হয়েছে। ইনসার্জেন্সি, মিলিটেন্সি এখান থেকে ডেভেলপ করছে, তাদের অর্থনৈতিক মুক্তি নেই, তারা কিছু
অর্থনৈতিক সুবিধা পাচ্ছে বলে এগুলোতে আছে। যদি আমরা তাদের কনফিডেন্স লেভেল উইন করতে পারি, আমরা যদি ওনাদের যে ফান্ডামেন্টাল নিডগুলো এগুলো যদি পূরণ করতে পারি, ওনাদের যদি জীবনযাত্রার মান উন্নত করতে পারি, আমার মনে হয় কোনো গ্রুপই এখানে আর থাকবে না, এটা অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। ওয়েল, আপনি তো পেশায় একজন আইনজীবী এবং দীর্ঘ সময় নিয়ে প্র্যাকটিস করছেন, তো আপনার কি মনে হয় আপনার এই মিনিস্ট্রি পরিচালনায় বিশেষ করে ভূমি এবং হিল ট্র্যাক্স দুটোই তো আসলে আমি বলবো অত্যন্ত সংবেদনশীল মন্ত্রণালয়, তো সেই জায়গা থেকে আপনার যে আইনি অভিজ্ঞতা আছে মন্ত্রণালয় পরিচালনায় এটা আপনাকে কতটা সহায়ক ভূমিকা পালন আমার করবে? মনে হয় অনেক 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 বেশি ভূমিকা রাখছে, কারণ এখানে আপনার জুডিশিয়াস মাইন্ড যদি আপনি অ্যাপ্লাই না করেন, আপনি যদি এখানে জাস্ট না হন, আপনি যদি ইকুইটেবল না হন, তাহলে কিন্তু এখানে অনেক ধরনের সেন্সিটিভ, তো অনেক ধরনের অকারেন্স হতে পারে। তো এই জিনিসগুলো খুবই বিচক্ষণতার সাথে এবং নিষ্ঠা এবং আমার মনে হয় যে জুডিশিয়াল মাইন্ড দিয়ে অ্যাপ্লাই করেই তাহলে প্রতিটা পদক্ষেপ যদি নেওয়া যায়, তাহলে বহুলাংশে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। বিশেষ করে ভূমি নিয়ে বাংলাদেশের মানুষ অনেক পেরেশানিতে আছে। অর্ধেক আপনি যদি সিভিল মামলা দেখেন, ক্রিমিনাল মামলা দেখেন, এগুলো কিন্তু ভূমি সংক্রান্ত বিরোধ থেকেই তৈরি হয়েছে। ইভেন পারিবারিকও অনেক অনেক ঝামেলা। তো আমরা যদি এই লগুলো যেগুলো আছে এগুলোকে যেখানে দরকার রিফর্ম করে, এবং আমাদের যে কার্যালয়গুলো আছে, বিভিন্ন সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে ভূমি মন্ত্রণালয়ের, এগুলোকে যদি আমরা করাপশন ফ্রি করতে পারি, আমরা যদি মানুষকে সেবাটা এই সার্ভিসের মাধ্যমে দিতে পারি, যেখানে মনিটরি ট্রানজ্যাকশনটা ওভার দ্য কাউন্টার হবে না, তাহলে বহুলাংশে আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান হবে। এবং এই যে আমরা জমি নিয়ে যে জালিয়াতির বিষয়গুলো দেখছি, এগুলো বহুলাংশেই কমে আসবে। তো আমরা চেষ্টা থাকবে সর্বোচ্চ মানুষের সহযোগিতায়, সকলের সহযোগিতায়। আমরা বিশ্বাস করি আমরা একটা সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছি। চলার পথে হয়তো নিজের অজান্তে অনেক ভুলভ্রান্তি হতে পারে, বা এটা কোনোটাই ইন্টেনশনাল না বা কোনো খারাপ উদ্দেশ্যে করা না। তবে সর্বোচ্চ চেষ্টা করব যেন প্রতিটি পদক্ষেপ আমরা খুব বিবেচনা করে এবং সতর্কভাবে নেই, যেন যত কম ভুল করা যায় সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য খাত, এই দুটোকে উন্নয়নের জন্য আপনার পরবর্তী পরিকল্পনা কি? আমাদের প্রথমত স্কুলের মান উন্নয়ন এবং স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষিত ট্রেইন টিচার্স এবং সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসা, আওতায় নেটওয়ার্কে আনা, এবং সবাইকে হেলথ নেটওয়ার্কের আওতায় আনা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা অঙ্গীকারও হেলথ কার্ডের মাধ্যমে। এবং ওনারা যেহেতু বাংলাদেশ, অবশ্যই ওনারা ফ্যামিলি কার্ডের আওতায় এসছেন এবং এতে এসছেন। এবং আপনি জেনে খুশি হবেন যে পাইলট প্রজেক্ট আছে এখানে, কিন্তু আমরা বান্দরবানের লামা উপজেলাকে আমরা অন্তর্ভুক্ত করেছি। তো সেখানে প্রায় 10,000 পরিবারকে সেই হেলথ কার্ডের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে খুবই অল্প সময়ের মধ্যে, যেটা আসলে আমি বলবো খুবই বিরল। তো আমাদের হাতে থেকে ভোটের কালি জানি, রাইট। তো এই জায়গাটাতে হয়েছে কি যে, এবং এত সুন্দর করে পেমেন্টটা হয়েছে যে যে যার মোবাইলে অটোমেটিক টাকাটা চলে গেছে, তো কারো মাধ্যমে যায় না। আর এখানে যেহেতু কোনো বাছাই করার কোনো দলমত নির্বিশেষে বিষয় না, আর্থিক অবস্থার উপর বেস করে পয়েন্ট সিস্টেমে এগুলো ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এখানে আসলে করাপশন করার কোনো প্রয়োজনও নেই, দরকারও নেই, ডিসক্রিমিনেট করার বা বৈষম্য করার কোনো প্রয়োজন হয় নাই। এই জন্য এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে। এবং এই প্রোগ্রামগুলো যদি আমরা সাকসেসফুল করতে পারি, আমি যেটা শুরুতে বলেছি, তাদের বেসিকলি শিক্ষার আলো এবং অর্থনৈতিক মুক্তি যদি আমরা তাদেরকে দিতে পারি, এই অঞ্চলটা অত্যন্ত সুন্দরভাবে চলবে বলে আমি মনে করি। এবং আমরা আশা করছি যে পার্বত্য অঞ্চল যতটা আসলে রঙিন, আপনি যেটা বলছিলেন যে রংধনু প্রজেক্ট একটা আপনারা নিয়ে এসেছেন, আরো বেশি কালারফুল হওয়া উচিত। ইনশাআল্লাহ আরো হবে। উইথ পাসিং টাইমস ওনারাও বুঝবে যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ওনাদেরকে সাথে নিয়ে যেদিন আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হব, ওই দিন ওই এলাকার প্রোগ্রেস যা হচ্ছে তার 10 গুণ স্পিড আরো বেশি হবে ইনশাআল্লাহ। যদি একই প্রশ্নের মাধ্যমে জানতে চাই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কোন অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনি আসলে লক্ষ্য নির্ধারণ করেছেন আগামী 5 বছরে? আগামী 5 বছরে I want to make Chittagong Hill Tracts. We want to make, I wouldn't say আমরা সবাই মিলে পার্বত্য চট্টগ্রামকে এই শুধু উপমহাদেশের না, এই এশিয়ার মধ্যে একটা সিনিক, বিউটিফুল ইকো ট্যুরিজম স্পট এবং ভাইব্রেন্ট কালচারাল এরিয়া আমি এটাকে নিয়ে যেতে চাই, যেখানে বিশ্বব্যাপী মানুষ আসবে শুধু তাদের হেরিটেজ কালচার দেখার জন্য, তাদের এইটা স্বাদ নেওয়ার জন্য এবং তাদের সাথে মিশে তাদের সম্পর্কে আরও বিস্তৃত জানার জন্য।
এবারে একটু আপনার সম্পর্কে জানতে চাই। আমরা জানি যে দলের একদম বৈরী সময়টাতে জি। আপনার আগমন, রাজনীতিতে পদার্পণ, এবং তারপর থেকে নিয়ে এই বিগত সময়টা, পুরোটা সময় জুড়ে আপনি কিন্তু আপনার জায়গাতে এবং অনড় থেকে, দেশে থেকে আপনি রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, আপনার যে মুভমেন্ট রয়েছে, সব কিছু পরিচালনা করেছেন। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই নিজের অভিজ্ঞতা, প্রাপ্তি অপ্রাপ্তি। আমি যখন 2003 সালে লন্ডন থেকে ফেরত আসি, আমার কল হয়েছে যদিও 2004-এ, বাট আমি 2004-এর জুলাইতে একদম চলে আসি বাংলাদেশে লেখাপড়া শেষ তার করে। মানে আপনি বার জাস্ট কমপ্লিট করে কলের জন্য ওয়েট না করে চলে এসেছেন এসেছিলাম, দেশে। পরে আবার গিয়ে Okay. কল নিয়েছি। তো আসার পরের থেকেই আমি আমাদের তৎকালীন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, এখন বর্তমান আমাদের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাহচর্যে আসার আমার সুযোগ হয়। আমার রাজনৈতিক শিক্ষক বলেন, আমার নেতা বলেন, আমি ওনার থেকে সব কিছু শিখেছি। এবং আমি ওনার থেকে একটা জিনিস দেখেছি, ওনার বাবা ছিলেন দেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক। ওনার মা তখনও অলরেডি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী, পাওয়ারফুল প্রাইম মিনিস্টার। কিন্তু উনি যাত্রাটা শুরু করেছেন গাবতলী বিএনপির সাধারণ সদস্য থেকে, এবং আজকের দিনে উনি চেয়ারম্যান হয়েছেন কিন্তু তৃণমূল পর্যায়ে রাজনীতি করে, একদম তৃণমূল থেকে। তো দ্যাট ইন্সপায়ার্ড মি। আমার জীবনের প্রথম পদ মনে হয় রাজনৈতিক পদ 2016 সালের মার্চ মাসে আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। আচ্ছা। তারপর 2024 সালের জুন মাসে এসে দলের সহসাংগঠনিক সম্পাদক করা হয় কেন্দ্রীয় কমিটির। তো এই যে বললাম যে আমাদের এই যে যাত্রাটা, রাজনৈতিক যাত্রাটা আমি কর্মী হিসেবেই শুরু করেছি, এখনও রাজনৈতিক কর্মী আছে। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বলেছেন যে তুমি যদি তোমার কোনো কাজ অন্য কারোর জন্য ফেলে রাখো, এই কাজটা হবে না। তো ইউ নিড টু ডু ইয়োর ওয়ার্ক। তো আমাদের মনে হয়েছে আমরা যদি শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমি অনলাইনেও সরব ছিলাম, আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ অন ফেসবুক অলসো, বাট আমি মাঠেও ইকুয়ালি সরব ছিলাম। আমি এমন কোনো দিন যায় না 17 বছরে আমি কোনো কর্মসূচি আমি পালন করি না। আমি রাজপথে পালন করেছি। হ্যাঁ, এখানে হামলা হয়েছে, মামলা হয়েছে, কারা নির্যাতন হয়েছে, বাট ইটস অল পার্ট অফ পলিটিক্স। পলিটিক্স করতে হলে আপনার এতটুকু অ্যাকসেপ্ট করে নিতেই হবে, এইটা একটা স্বীকার করতেই হবে। অনেক সময় জীবন বিপন্ন হয়েছে, বিশেষ করে অক্টোবর 2023 থেকে নিয়ে জানুয়ারি 2024 এবং সর্বশেষ জুলাই যে গণঅভ্যুত্থান, এখানে খুবই অবস্থা খারাপ ছিল। কিন্তু জনাব তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্ব এবং ওই যে বললাম যে আমরা দলকে এমন তৃণমূল পর্যায়ে যে আমরা সংগঠিত করতে পেরেছি, ইট অল ক্লিক টুগেদার। তো আমার এই যাত্রাটা আসলে তখন খুব কষ্টকর মনে হয়েছিল, হয়তো অনেক সময় মনে হতো উই আর নট সিইং এনি লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, বাট আমাদের নেতা জনাব তারেক রহমান অলওয়েজ ওয়াজ ভেরি পজিটিভ। উনি বলতে হবেই, অন্যায় কোনো দিন চিরস্থায়ী হয় না, কষ্ট হবে, কিন্তু কোনো না কোনো দিন সত্যের জয় হবেই, যেটা হয়েছে। তো আমি মনে করি যে কোনো রাজনীতিবিদের মূল মন্ত্র হওয়া উচিত, মূল শক্তি হওয়া উচিত জনগণ, জনগণের সমর্থন এবং জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের চেষ্টা করা, ক্ষমতায় যাওয়ার চেষ্টা না করা। যেই রাজনীতিবিদ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, আমার মনে হয় না ওই রাজনীতিবিদ কোনো সময় আসল সফল হতে পারে। সে জননেতা হতে পারবে না, জননেত্রী হতে পারবে না। সে হয়তো এমপি মন্ত্রী হতে পারবে বৈধভাবে বা অবৈধভাবে, কিন্তু জনগণের ভালোবাসার মানুষ সে হতে পারবে না। তো মানুষের অধিকার আদায় করা, মানুষের অধিকারের জন্য লড়াই করা, মানুষের অধিকারের জন্য কথা বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা করেছি, করে আজকে জায়গা পর্যন্ত এসেছি। অ্যান্ড আই ডোন্ট রিগ্রেট এনি পার্ট অফ মাই 17 years জার্নি। আলহামদুলিল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি যা কিছু করেছি, আমি সব কিছুই আমি এখনো খুব ফন্ডলি আমি এটা দেখি। মার খেয়েছি পুলিশের, এটাও পজিটিভলি দেখি। কারাগারে গিয়েছি, এটাও দেখি, কারণ আমি কারাগারে যাওয়াতে আমি আমাদের নেতাকর্মীরা কি দুঃখ দুর্দশায় পড়ে, এটা আমরা শিখেছি। এবং 5ই আগস্টের পরে এই জন্য আমরা অন্যায়ভাবে কাউকেই কারাবন্দি করা, ভিন্ন মতের কাউকে এটা আমরা করি নাই। তো আমার মনে হয় দ্যাট ওয়াজ এ বিগ লার্নিং কার্ভ ইন মাই ক্যারিয়ার। তো এই জায়গাটাতে আমার নিজেকে ইভ্যালুয়েট করতে শিখিয়েছে এবং এটা অ্যাপ্রিসিয়েট করতে শিখিয়েছে যে জীবন আসলে মূল্যবান, কোনো সময় নষ্ট করা উচিত না। পজিটিভলি নিজের জন্য হোক, দেশের জন্য হোক, পরিবারের জন্য হোক কিছু করার চেষ্টা করা উচিত, যেটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। এখনও আমি সরকারে কিছু দায়িত্ব পেয়েছি, আমি চেষ্টা করি একজন কর্মী হিসেবে, একজন জনগণের সেবক হিসেবে আমার দায়িত্বটা পালন করতে সর্বোচ্চ চেষ্টা করছি। এবং আমি বিশ্বাস করি যেহেতু কর্ম কোনো সময় বিফলে যায় না, আমার এই প্রচেষ্টা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ সফল হবে বলে আমি মনে করি। হিলাল ভাই, আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। হিলাল ভাই, এবারে কিন্তু আপনার গল্পটা শুনতে চাই। হ্যাঁ, একদম যদি ছোটবেলা থেকে শুরু করি, আমার স্কুলিং শুরু হয়েছে চট্টগ্রামেই।
লিটল জুয়েলস এটা চট্টগ্রামের ওয়ান অফ দ্য ফার্স্ট ইংলিশ মিডিয়াম স্কুল ছিল ও লেভেল লেভেলের। তারপরে ফর আ ব্রিফ ওয়াইল আই ওয়াজ ইন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে কেন? হ্যাঁ, তখন একটা বৃত্তি দেওয়ার প্রবণতা ছিল আমাদের ওই হ্যাঁ, সময়ের ক্লাস মধ্যে। 5 এ। তো জাস্ট টেস্ট করতেছিল যে মেরিট আছে কি নাই। আচ্ছা আচ্ছা। আর ক্যাডেট কলেজেও পরীক্ষা দেওয়ার একটা ট্রেন্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ। তো দোনোটাতেই হয়েছে, কিন্তু আলটিমেটলি বাংলা মিডিয়ামে আর কন্টিনিউ করা হয় না, ক্যাডেট কলেজে দেয় নাই। দেন আই ওয়েন্ট টু সৌদি আরব। আমার আব্বা তখন অ্যাম্বাসেডর হলেন। আচ্ছা। ওখানে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছি কিছুদিন, তারপর আবার চিটংয়ে ব্যাক করলাম, আবার সানশাইন গ্রামার স্কুল থেকে ও লেভেল দিয়ে, তারপর এ লেভেল ঢাকা থেকে করলাম, তারপর অনার্সের জন্য লন্ডন চলে গেলাম, ওখান থেকে অনার্স করলাম। তারপর ইউনিভার্সিটি অফ ল, যেটা তখন কলেজ অফ ল অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ছিল, ওখান থেকে বিবিসি করে লিনকনজিন থেকে আই ওয়াজ কল্ড ইন অ্যাজ এ ব্যারিস্টার ইন 2004। তারপর এসে আমি এখানে আইন পেশায় যুক্ত হলাম, 2005-এ বিয়ে করলাম। আমার 3 সন্তান, 3জনই পুত্র। বড় ছেলে ইউনিভার্সিটি অফ ব্রিস্টলে লেখাপড়া করছে, কম্পিউটার সায়েন্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর উপর ফার্স্ট ইয়ারে পড়ে। মেজরজন ক্লাস 10-এ পড়ে, আর ছোটটা ক্লাস 8-এ পড়ে। ঢাকা থাকে তারা। বাহ। আর আমার আম্মা নাই, উনি ইন্তেকাল করেছেন। আমার এক বোন আছে, সেও লন্ডন থাকে। আমার মিসেস ঢাকা থাকে, উনি নর্থ সাউথ থেকে বিবিএ করেছেন এবং মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজে। বাহ। তো শি বেসিক্যালি হেল্পড মি থ্রু আউট মাই জার্নি অ্যাজ এ পলিটিশিয়ান। এবং ফ্যামিলিকে টেক কেয়ার করার মতো হ্যাঁ, সবচেয়ে আমার বাচ্চাদের বেসিক্যালি এডুকেশনের ব্যাপারে আমার জিরো অবদান, পুরোটাই উনি দেখেছেন এবং উনি করেছেন। এবং সেই সাথে আমি যেটা মনে করি, যদি একটা পলিটিশিয়ান বা যে কোনো প্রফেশনে গ্রো করতে হয়, পার্টনারের সাপোর্টটা ইজ ভেরি নেসেসারি। তো শি হ্যাজ রিয়েলি সাপোর্টেড মি। হ্যাঁ, স্যাক্রিফাইস তো অবশ্যই। আমার মনে হয় না 17 বছরে আমি 2-3 বছরও বাসায় থাকতে পেরেছি, তো ওই অবস্থা ছিল। তো এগুলো স্যাক্রিফাইস করেছে বলে আজকে হয়তো এই অ্যাচিভমেন্টগুলো যতটুকু হয়েছে এটা হচ্ছে। তো এই হচ্ছে মূলত আমার পরিবার এবং আপনার পরিবার এবং আমার গল্প। আচ্ছা, ঈদের সময়টা তো, ঈদের গল্পটা খুব জানতে ইচ্ছে হ্যাঁ, করছে। ঈদ চিটংয়ে ইজ এ বিগ ইভেন্ট। লাইক যেটা হয়, আমাদের দাদার বাড়ি অনেক বড়, মানে আমাদের 4 দাদার বাড়ি, এরপর আমাদের চাচাতো ভাই বোন অনেক, আবার ওদের বাচ্চা কাচ্চাও এখন অনেক। তো আমরা ঈদের সময়টা খুব ফেস্টিভ্যাল হয় এই কারণে, এক তো আমাদের শত শত আত্মীয় স্বজন এক বাড়িতে আসে, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আবার আমি যেহেতু পলিটিক্স করি, তখন কিন্তু আবার আমাদের নেতাকর্মীরাও আসে। তো আমরা সকালে নামাজ, আমি বাড়িতেই পড়ি সবসময়, বাড়িতে নামাজ পড়ে তারপরে আমাদের মানুষজন আসে, আত্মীয় স্বজন তো থাকেই। আমরা সকালে সেমাই দিয়ে আপ্যায়ন শুরু করি, তারপর শুরু হয়ে যায় মেজবানের গোস্ত আর পরোটা। এটা চলতে থাকে, যেটা হচ্ছে আপনাদের যেটা আমাদের ট্র্যাডিশন, চট্টগ্রামের ট্র্যাডিশন। তো এটা করতে করতে হয়তো গ্রামে আসার পর্যন্ত হয়ে যায়। তারপরে শহরে আসি, যারা শহরে আত্মীয় স্বজন আছে ওদের সাথে দেখা হয়। পরের দিন আবার শহরে আমরা আরেকটা পুনর্মিলনীর মতো করি, এখানে আত্মীয় স্বজন আসে, অনেক রাজনৈতিক নেতাকর্মী আসে, বিভিন্ন, যেহেতু আমি পুরো বিভাগ জুড়েই রাজনীতি করতে হয়েছে, দেখা যায় চট্টগ্রামের বাইরে থেকে অনেকে পরের দিন দেখা করতে আসে। তো মোটামুটি মানুষজনের মাঝে আমাদের ঈদটা কেটে যায়। 2-3 দিন সময়টা আসলে কিভাবে কেটে যায় সেটাই বোঝা মুশকিল। এই যে সবাই আসে, বসে, খায়, গল্প করে, এভাবেই আসলে সময়টা চলে যায়। এগুলো দেখতে দেখতে আবার অফিস ওপেনিং শুরু হয়ে যায়, আবার যে যার কর্মক্ষেত্রে ফেরত চলে আসি। তবে চট্টগ্রামে অন্যান্য এলাকার চেয়ে আমার মনে হয় ঈদের উৎসব এবং ঈদের আমেজটা অনেক বেশি, ফেস্টিভ আমেজটা অনেক বেশি জি, থাকে। জি। ঈদ মানেই তো হচ্ছে সালামি পাওয়া এবং দেয়া, এটার দুটোই ট্রেন্ড চলে। তো ছোটবেলায় তো আমরা পেতাম অনেক বেশি, কিন্তু বড়বেলায় এসে তো সংখ্যাটা কমে যায়। আপনার ক্ষেত্রে কি তার ব্যতিক্রম? না, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমার অনেক মুরব্বী বেঁচে আছে, আমার চাচারা, ফুফুরা, তারপর আমার মামা খালারা বেঁচে আছেন। ওনারা এখনো আমাদেরকে দেখলেই ঈদ সালামি দেয়। মাশাআল্লাহ। তবে অ্যামাউন্ট এই এত বছরও বাড়ে নাই, ওই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার মধ্যেই নতুন নোট। সীমাবদ্ধ। হ্যাঁ, নতুন নোট, অফকোর্স নতুন নোট। বাট দিস ইজ ভেরি স্পেশাল, কারণ এই বর্তমান যুগে আমার মনে হয় না খুব বেশি কেউ এই ধরনের, এই বয়সে এসে এই ধরনের একটা স্নেহ পায়, বা এটা তো একটা আসলে আদর করার মতোই বিষয়। ব্লেসিং ছাড়া আসলে আর যেমন কিছুই আমাদের ছোটরা নয়। আমাদের থেকে এখনো নেয়, যেগুলো বিয়ে করে ফেলছে ছোট ভাই বোন, এরাও জোর করে এখনো মানে সালামি আমাদের থেকে নেয়। বাট আমরাও মুরব্বীদের থেকে পাই, বড় ভাই বলেন বা আমার চাচা বা আত্মীয় স্বজন যারা মুরব্বী আছে, ওনারা এখনো আমাদেরকে এটা দেয়। বিশেষ করে আমার শাশুড়ি, উনি সবচেয়ে বেশি দেয়। বাহ। হ্যাঁ, তো তার মেয়ের চেয়ে আমাকে বেশি দেয়, which is a good thing। হ্যাঁ, বেশি দেয় বলেই কিন্তু আসলে তার কথাটা বেশি মনে হ্যাঁ, আছে। এই যে আমি যেটা বললাম যে সালামি সবচেয়ে বেশি পেতে দেয়। আমাদের সবসময় ভালো লাগে। হ্যাঁ, এটা আসলে একটা, ইটস পার্ট অফ এ ফেস্টিভিটি, ইটস মোর দেন দ্য মানি, ইটস দ্য ইমোশন। ব্লেসিং। আবেগটা এখানে মুখ্য। তো আমার মনে হয় কিছু কিছু কালচার ট্রেডিশন চলুক, ভালোই তো।
আরেকটা জিনিস জানতে চাই যে ঈদে তো অনেক গিফট পেতেও হয়, অনেক গিফট দিতেও হয়, সংখ্যাটা আসলে কেমন হয়? সংখ্যাটা আসলে কোয়ান্টিফাই করা যাবে না। এটা একটা অনগোয়িং প্রসেস। ঈদের দিন সকাল পর্যন্ত নেওয়া এবং দেওয়া দুটোটাই হয়। তবে এটা আল্লাহর একটা রহমত যে এখনো মানুষের মধ্যে ওই আন্তরিকতাটা আছে। এত বছর পরেও পছন্দ করে একটা জিনিস তুলে আনছে। এই আই থিঙ্ক এই গিফটগুলো খুবই প্রেশাস। প্রাইস যাই হোক না কেন, কেউ যখন আপনার জন্য মন থেকে একটা জিনিস নিয়ে আসে বা ভালোবেসে একটা জিনিস পছন্দ করে নিয়ে আসে, আমার মনে হয় দ্যাট ইজ প্রাইসলেস। এবং চট্টগ্রামের মানুষ বেসিক্যালি একটু ওয়ার্ম আর একটু ইমোশনাল, আবেগীয় একটু। তো এদিক থেকে এটা ট্রেডিশনটা এখনো অনগোয়িং। মানে আমি সবসময় শুনে আসি চট্টগ্রামের মানুষ আসলে সব ধরনের, তারা একই দিকে যেমন কালচারালি অনেক রিচ, আরেক দিক থেকে ধর্মীয় অনুশাসন এবং অনুধাবনের দিক থেকেও কিন্তু তারা অনেক রিচ। দুটোই কিন্তু তারা পাশাপাশি খুব সুন্দরভাবে মানে কন্টিনিউ করে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আমি চট্টগ্রামে যতগুলো কালচারাল শো করেছি এ পর্যন্ত, তারা একটু লেট নাইট শুরু করে। এটার রিজন হচ্ছে এশার নামাজটা পড়ে জামাতটা শেষ হয়ে গেল, তারপরে তোমরা গান বাজনা করো। তো তার মানে কি এইটাই হচ্ছে আমি যে বললাম যে একটা হারমোনিয়াস অ্যাটমসফিয়ার, যে এখানে কোনো গোড়ামি নেই। যে যার যেটা প্র্যাকটিস করা দরকার, রিলিজিয়াস প্র্যাকটিস, যে যার ধর্মেরটা করছে। কিন্তু সংস্কৃতি চর্চার দিকে চট্টগ্রাম অনেক এগিয়ে আছে। আপনি জানেন অনেক মানে যুগান্তকারী লেজেন্ডারি সিঙ্গার্সরা দেয়ার সামহাউ রিলেটেড টু চিটাগং, চিটাগং স্টিল আমরা দেখছি তাই হয়। এখনো ভালো ভালো আর্টিস্ট আসছে। এটা গায়ক হোক বা অভিনেতা হোক, অনেক ভালো ভালো আর্টিস্ট আমাদের ওখান থেকে আসছে। কালচারালি চিটাগং ইজ এ ভেরি রিচ প্লেস এবং চট্টগ্রামের লোকরা খুবই সহনশীল এবং ওনারা দে লাইক দ্য হারমোনিয়াস কোএক্সিস্টেন্স। তো এটা মনে হয় দ্যাট ইজ দ্য বিউটি অফ চিটাগং। দে ক্যান হোল্ড এনিথিং, সমুদ্রের মতো, পাহাড়ের মতো, সবুজের মতো, মানে যেহেতু সবকিছুর কম্বিনেশনটা আছে। আরেকটা মজার ব্যাপার, চট্টগ্রামে তো বৃষ্টি হয় অনেক। তো আপনি বৃষ্টি কতটা উপভোগ করেন? আমার বৃষ্টি খুব ভালো লাগে। বৃষ্টি ভালো লাগে, সাগর ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে। তবে পাহাড়ে একটু মশা টশা বেশি থাকে, এটা একটা সমস্যা। বাট ওভারঅল চিটগং ইজ এ ভেরি নাইস প্লেস। আমার বাসাটাও পাহাড়ের পাদদেশেই। তো আমি যখন ঢাকা থেকে চট্টগ্রামে যাই, মানে ঢাকা তো বেশ যান্ত্রিক হয়ে গেছে, আগের ঢাকা তো আর নাই। যখন আমরা আগে গুলশানে ছিলাম, তখনকার গুলশান আর এখনকার গুলশান তো সেম না, অনেক অনেক পরিবর্তন হয়েছে। তো যেটা বললাম যে এখান থেকে যখন আমরা চট্টগ্রাম যাই, মনে হয় যে একটা সবুজের মধ্যে আমরা চলে আসছি, সবুজ ঘেরা জায়গায় চলে আসছি। তো বাট চট্টগ্রামে আসলে মিসম্যানেজমেন্টের জন্য অনেক কিছুই নষ্ট হয়েছে। তো আশা করি আমরা এটাকে আবার পুনরুদ্ধার করতে পারবো, যে দ্য লস্ট বিউটি। অবশ্যই। স্পেশালি আমরা যদি আরো একটু নগরায়নের দিকে মানে মনোযোগী হই, চট্টগ্রামকে কিন্তু আরো সুন্দর এবং সবুজ পরিকল্পিত নগরায়ন করতে হবে, যেখানে আপনার গ্রিনারিটা নষ্ট হবে না আর সিটি এক্সপ্যান্ডেড হবে। রাইট। একেবারে শেষের দিকটাতে রয়েছে হেলাল ভাই, আপনার 3 বাচ্চা নিয়ে একদম সর্বশেষ জানবো যে এত ব্যস্ত বাবা, বাচ্চারা কতখানি মিস করে? ওরা মিস করে, বাট ইদানিংকালে এখন যেহেতু আমাদের 9টার মধ্যে অফিসে যাওয়া লাগে, তো অনেক সময় ধরেন আজকে হয়তো আমার এখান থেকে কাজ শেষ হলে বাসায় যাব, তো এই সময়টা ওরা আমাকে কিছুটা পাচ্ছে। আচ্ছা। তো আই থিঙ্ক দে আর এনজয়িং দিস টাইম। তো আগের তুলনায় একটু বেশি পাচ্ছে আমার মনে হয়, অ্যান্ড দে এনজয় ইট। অনেকদিন মিস করেছে, অনেকদিন তো সাহচর্যটা পাইনি। এখন সবকিছু মিলিয়ে মনদের ভালো, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো অনেক ভালো লাগলো হেলাল ভাই আপনার সাথে কথা বলে, এবং আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ব্যক্তি মানুষকে আজকে অনেক বেশি আমরা জানতে পারলাম। অনেক ধন্যবাদ। আর আসলে আমরা তো সবসময় রাজনৈতিক পরিমণ্ডলে থাকি, আমাদেরকে মানুষ এক একভাবে এক এক রকমভাবে পারসেপশন ক্রিয়েটেড হয়, কিন্তু সবার মাঝে কিন্তু একটা সাধারণ মানুষ থাকে, এটা যে যে প্রফেশনে থাকুক না কেন। এবং একটা ফ্যামিলি ম্যান থাকে, একটা বাবা থাকে, একটা হাজবেন্ড থাকে। তো এই জিনিসটা আসলে খুব দীর্ঘ আলাপ না হলে বুঝে ওঠা সম্ভব নয়। সময় টিভিকে ধন্যবাদ, তারা খুব সুন্দর একটা আয়োজন করেছে। এই ধরনের আয়োজন আরও করা উচিত। ডেফিনেটলি আবারও আপনার সাথে দেখা হবে ভিন্ন রকম আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আর ঈদের শুভেচ্ছা রইল। আপনার জন্য ঈদের শুভেচ্ছা। সকল দর্শক এবং চট্টগ্রামবাসীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।